আমি ডক্টর আমিনা হোসেন আপনার কাছে জানতে চাই, আপনি কি আরেকটি বিশ্বযুদ্ধের আশঙ্কা দেখছেন? জিসিন, আপনি না যে প্রশ্নটা করেছেন খুবই কঠিন প্রশ্ন। আশঙ্কা আমি চাই না যে একটা ভীতিকর এরকম কিছু বলি যেটাতে একটা আতঙ্ক সৃষ্টি হয়। আমার মনে হয় যেহেতু এখন পৃথিবীতে নিউক্লিয়ার পাওয়ার আছে এবং একটু আগে উনি ডেটারেন্সের কথা বলছিলেন, সো তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো হবে না, কারণ এখন যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে এখানে নিউক্লিয়ার ক্ষমতাগুলো বা পাওয়ারগুলো ইউজ করার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং এই কথাটা নিউক্লিয়ার পাওয়ার নিয়ে বলা হয় দ্যাট দ্য লিভিং উইল এনভি দ্য ডেড, এরকম একটা অবস্থা দাঁড়াবে। যারা জীবিত তারা মৃতদেরকে মানে তাদের কাছে এটা একটা ঈর্ষার কারণ হয়ে দাঁড়াবে, এমন একটা পৃথিবীতে আমরা এসে যাব। আমার মনে হয় না যে সেই পর্যন্ত আমরা যাব, কিন্তু যেই জিনিসটা হচ্ছে, আমি যেই জায়গাটাতে ভয় পাচ্ছি, যেহেতু ইরানে দেখেন কতগুলো জিনিস আমরা একটু মাথায় রাখতে হবে। এখানে আমরা বলছিলাম লিবিয়া বা ইরাক, অ্যান্ড ইরান ইজ ডিফারেন্ট। ইরান কিন্তু কোনো আর্টিফিশিয়াল স্টেট না। এখন যে ধরনের আমরা স্টেট দেখি মধ্যপ্রাচ্যে, যেগুলো কার্ভড আউট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটেন এরা তৈরি করে দিয়েছিল, সেই ধরনের কিন্তু একটা রাষ্ট্র না। এটা কিন্তু ৬,০০০ বছর পুরানো একটা সভ্যতা। হ্যাঁ, সেইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং আমেরিকা প্রথমে ক্লেম করেছিল তারা ৭২ ঘন্টার মধ্যেই তারা ইরানকে বসিয়ে দেবে। তো আজকে তো ৫-৬ দিন গড়িয়ে গেল। সো যেই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে কথা বলছি, ওই যে একটা মানুষের কিন্তু একটা অদম্য শক্তিও থাকে, এবং সেই এবং এখানে যেটা দেখা যাচ্ছে হেজবুল্লাহ ইনভলভ হয়ে যাচ্ছে, যেটা বলা হচ্ছে হুতিরাও ইনভলভ হতে পারে, তার মাধ্যমে হয়ে গেছে। হ্যাঁ, ডিক্লেয়ার করেছে। হ্যাঁ, তাহলে তারা রেড সিটাকে তারা কন্ট্রোল করে নেবে। তো এরকম একটা অবস্থায় এটা ওই যে আমরা যেটা ধরেন, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কিন্তু একটা বিরাট লস হবে। কারণ আপনি যদি এই ধরনের ফোর্সেসরা ইনভলভ হয়ে যায়, যারা নন কনভেনশনাল ওয়ারফেয়ারে যায়, তাহলে কিন্তু এটা কোনো সীমারেখা থাকে না, কোনো বাউন্ডারিজ এরা মানে না। এবং এটা ধরেন আমেরিকায় বসেই এটা আমেরিকাকে টার্গেট করতে পারে, যে কেউ করতে পারে, তাদের কোনো মেম্বার। ইটস এন ইডিওলজি। আমাকে মাথায় রাখতে হবে যে আমি একটা একটা আমেরিকান স্টেট, একটা স্টেট এবং একটা ইসরায়েলের, আচ্ছা একটা আমরা জানি ইটস এ থিওক্রেটিক স্টেট, একটা তাদের ইডিওলজিক্যাল জায়গা আছে। তো এক ইডিওলজি আরেক ইডিওলজির সাথে ফাইট করছে, ইট ইস আ ভেরি ডেঞ্জারাস ইয়ে। এবং সেখানে আমরা দেখছি দ্যাট যেভাবে আপনি যদি ইয়েগুলো দেখেন, ডিভাইডিং লাইন্সগুলো দেখেন, এটার স্পিল ওভার এফেক্ট দেখেন, পাকিস্তানে কতজন মারা গেছে আমেরিকান কনসুলেট অ্যাটাক করতে গিয়ে, তাই না? তো এইগুলো তো বাড়তেই থাকবে, এটা তো চুপ করে থাকবে না। এবং এই যে এবং অলরেডি যে এতগুলো প্রতিবাদ আসছে, সো এই জায়গাটা থেকে আমি তৃতীয় বিশ্বযুদ্ধ মানে টোটাল ওরকম ওয়ার না, বাট আমার মনে হয় পুরো পৃথিবীতে একটা খুবই ডিস্টেবিলাইজিং ইম্প্যাক্ট হবে, ভীষণভাবে ইকোনমিক ইম্প্যাক্ট আসবে, এবং এখান থেকে কিন্তু চায়নাই বেনিফিট করবে। ইরানের পরিস্থিতি কি হবে, মানে শেষ পর্যন্ত কি, যেমন এখন তো অলরেডি আমরা দেখছি যে যুক্তরাষ্ট্র দাবি করছে ইরানের, দেখেন এটা যে যুক্তরাষ্ট্র অনেক কিছুই দাবি করে থাকে, হ্যাঁ, কিন্তু সেটা আসলে কতটুকু 86% ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের কমে গেছে, সেটা আসলে আমরা শুনলাম যে যুক্তরাষ্ট্রের জেনারেল কেইন তিনি দাবি করেছেন এরকমটা ঘটছে। দেখুন, সেটা আসলে একটা ব্যাপার কি, যুক্তরাষ্ট্রের দাবিগুলো না, মানে যুক্তরাষ্ট্র পার্টিকুলারলি ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনে আমেরিকা তার ক্রেডিবিলিটি অনেক হারিয়ে ফেলেছে, এবং তাদের যে ক্লেম কাউন্টার ক্লেমস সেটারও ক্রেডিবিলিটি খুব একটা নেই। আমি তো আপনাকে আগেই বলছি কথাটা, হয়তো এটা কনভেনশনাল ওয়ারফেয়ারে থাকবে না, এটা যদি আনকনভেনশনাল ওয়ারফেয়ারে চলে যায়, এবং এই যে হুতি বলেন, হিজবুল্লাহ বলেন, এরকম এক্স নাম্বার অফ ফোর্সেস এমার্জ করতে পারে, তখন এই
যিনি ধাক্কা কি আমেরিকা সামলাতে পারবে? আমেরিকা তো কুর্দিদের এখন দেখছি উজ্জীবিত করে হ্যাঁ, তাদেরকে ব্যবহার করতে চাইছে। এবং তারা টাইম এন্ড এগেইন তাদেরকে ব্যবহার করে, করেছে। এর আগেও করেছে সব। করেছে। আপনি যেটা বললেন, যেটা বলা যাচ্ছে না আসলে কি হবে, কোন দিকে যাবে, কিন্তু ডিস্টাবলিশ করে ফেলবে সেই ব্যাপারটা অন্তত আমরা বুঝতে পারছি, বিশেষ করে এবং দেখুন ইকোনমিক্যালি করবে, পলিটিক্যালি করবে। এবং একটা জায়গা আমি একটু বলে নিই যে আমেরিকান যে একটা সুপার পাওয়ার বা আমেরিকান সিস্টেমের উপরে একটা যে মানুষের আস্থা বা তার একটা মোরাল পজিশন, অথরিটি, সেইটা কিন্তু আন্ডারমাইন্ড অলরেডি হয়ে গেছে।